আপনার সাহস তো কম নয়, আপনি আপনার নিজের স্বামীর গায়ে থাপ্পড় মারলেন, তা আবার বাসর ঘরে। এই কথাটি আমার স্বামী আমাকে বলছিল। আমি রিমঝিম, আর আমার স্বামীর নাম হচ্ছে সুফিয়ান। বিয়ের প্রথম দিনই আমার শাশুড়ি আমাকে হাতে সোনার এক জোড়া বালা পরিয়ে দেয়। তার হাত ধরে আমাকে সে বলে, তোমাকে বড় শখ করে ছেলের বউ করে নিয়ে আসছি, আমার ছেলেকে কখনো কষ্ট দিও না। শাশুড়ি মায়ের এই কথা প্রথম দিনে আমি রাখতে পারলাম না। বাসর ঘরে আমি শাশুড়ি মায়ের কথাকে অগ্রাহ্য করে নিজের স্বামীকে কষ্ট দিলাম। বাসর ঘরে যখন আমার স্বামী কঠিন গলায় বলল, আমার থেকে স্বামী সুলভ আচরণ আশা করবে না, আমি তোমাকে আমার বউরূপে কখনো মানতে পারবো না, আমি অন্য একজনকে ভালোবাসি। আমার স্বামী অর্থাৎ সুফিয়ান ফরাজি ভেবেছিল তার এই কথা শুনে আমি তার নববিবাহিতা স্ত্রী কান্না করব, অন্তত মন খারাপ করে বসে থাকবো। কিন্তু না, সুফিয়ানকে অবাক করে দিয়ে আমি তার গালে একটি থাপ্পড় বসিয়ে দিলাম। সুফিয়ান হতবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে। আমি সুফিয়ানের চোখে চোখ রাখি। সুফিয়ান বিস্ময় সুরে বলে, আপনি আমার গালে থাপ্পড় মারলেন? জি। আমার মুখে স্পষ্ট জবাব পেয়ে সুফিয়ান প্রচন্ড রেগে যায়। সে রাগান্বিত গলায় বলে, আপনার সাহস তো কম নয়, আপনি বাসর ঘরে নিজের স্বামীর গায়ে থাপ্পড় মারলেন, বাহ, এক মুহূর্তে স্বামী হয়ে গেলেন। আমার এমন ব্যঙ্গাত্মক কথা সুফিয়ানের রাগ আরো দ্বিগুণ বাড়িয়ে দিল। সে কঠিন গলায় বলে, আমি মজা করছি না, আমি আপনার সাথে মজা করছি না। তাছাড়া আমাদের মাঝে মজা করার মতো তেমন কোনো সম্পর্ক গড়ে ওঠেনি, তাই মজার প্রশ্নই আসে না। আমি প্রতিটি কথার জবাব সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়ায় সুফিয়ান একটু ভেবাচাকা খায়। তবে নিজেকে সামলে নিয়ে সুফিয়ান শান্ত গলায় বলে, আপনি কাজটি কি ঠিক করলেন? হ্যাঁ, অবশ্যই, অন্যায়ের সাথে আমি কখনোই সন্ধি করি না, তাই আমি যা করেছি ঠিকই করেছি। এই কথা শুনে সুফিয়ান অবাক হয়ে যায়। সে হতভম্ব গলায় বলে, অন্যায়? এখানে অন্যায় কিসের? অবশ্যই আপনি অন্যায় করেছেন। আমার এরকম তৎক্ষণাৎ জবাবে সুফিয়ান ঘাবড়ে যায়। সে সেই মুহূর্তে কথা খুঁজে পায় না, তবে পরক্ষণে নিজেকে সামলে বলে, দেখুন, আমি কোনো অন্যায় করিনি। আমার উদ্দেশ্য যদি অন্যায় করা হতো তাহলে আমি আপনাকে সত্যিটা না বলে বরং সংসার করে যেতাম, কিন্তু আমি তেমনটা চাই না। আপনার সাথে যেহেতু আমার বিয়ে হয়েছে, সেহেতু আপনার সত্যিটা জানার সম্পূর্ণ অধিকার রয়েছে, তাই আমি সত্যিটা বলছি। আমার পক্ষে আপনাকে স্ত্রী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়, কারণ আমি অন্য একজনকে ভালোবাসি। আমি এই বিয়ে করতে চাইনি, কিন্তু আমার মায়ের জন্য করতে বাধ্য হয়েছি। আমার আসলে কোনো উপায় ছিল না। বুঝলাম, আপনার মায়ের জন্য আপনি বাধ্য হয়ে বিয়ে করেছেন, আপনি অন্য একজনকে ভালোবাসেন, সব ঠিক আছে, কিন্তু কিন্তু সুফিয়ান জিজ্ঞাসা দৃষ্টিতে আমার দিকে তাকায়। আমি খুব শান্ত গলায় বলি, যে মুহূর্তে আপনি বিয়ের আসরে বসেছেন সেই মুহূর্ত থেকে আপনার এই বিয়েকে সম্মান জানিয়ে মেনে নেওয়া উচিত ছিল। আমি মানছি আপনি বাধ্য হয়ে বিয়ে করেছেন, কিন্তু এটা বিয়ে, এটা কোনো ছেলে খেলা নয়। যে বিয়ের দায়িত্ব নিতে আপনি পারবেন না, সেই বিয়ে কেন করবেন আপনি? যখন আপনি বিয়ে করার সিদ্ধান্তই নিয়েছেন, তখন আপনার অতীতের পিছুটান ছেড়ে সামনে এগিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আপনি সেটা করেননি। আপনি বাসর ঘরে নিজের স্ত্রীকে বলছেন তাকে আপনি কখনো মেনে নিতে পারবেন না। হাউ ফানি! এখানে কি সার্কাস চলছে? আমাকে জোকার মনে হয় যে বিয়ে করে নিয়ে আসলাম, এখন একটা বুঝিয়ে দিয়ে তাকে ঘরের এক কোণে ফেলে রাখবো? সরি, এত দুর্বল ভাবলে চলবে না। আমি মোটেও তেমন নই। আমার নীতিতে যেটা সঠিক সেটা সঠিক, আর যেটা ভুল সেটা ভুল। আপনি যদি আমাকে মেনেই না নিতে পারেন, তবে আপনার এই বিয়ে করাটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। আর যখন বিয়ে করে নিয়েছেন, তখন অতীতকে অতীতে ফেলে নিয়ে আসাটা আপনার ভুল। কিন্তু যেখানে আমি জড়িয়ে আছি সেখানে ভুল করা যাবে না। ভুল করলে শাস্তি পেতে হবে, যেটা আমি আপনাকে দিলাম। সুফিয়ান আমার কথা যত শুনছে তত যেন আরো অবাক হচ্ছে। সারা জীবন জেনে এসেছে নতুন বড় একটু শান্ত থাকে, লজ্জায় মাথা তুলে তাকাতে পারে না, সেখানে এই মেয়ে এত স্পষ্ট ভাষায় এত কঠিনভাবে কথাগুলো বলে দিচ্ছে। সুফিয়ান সত্যি ভীষণ অবাক হলো। সুফিয়ানের এই বিষয়ের মাঝে আমি বললাম, আমি সবার মতো নই যে স্বামী বিয়ের পরে মানবে না সেটা শুনে কান্না করে বিছানা ভিজাবো, স্বামীর জন্য বিছানা ছেড়ে দিয়ে মেঝেতে শুবো। সরি, সম্ভব নয়, এসব আমার সাথে যায় না। তাই আমি বিছানায় শুয়ে পড়লাম। আপনার যেখানে খুশি সেখানে গিয়ে শুয়ে পড়ুন, আমার কোনো সমস্যা নেই। এই কথা বলে আমি সত্যি বিছানার ফুল সরিয়ে সেখানে শুয়ে পড়লাম। সুফিয়ান আমার কাণ্ড দেখে হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে আছে। এটা দেখে আমি শান্ত গলায় বললাম, আপনার এই বিয়ে করার আগে নিজের মাকে বোঝানো উচিত ছিল। যদি বুঝিয়ে থাকেন, তবে যখন দেখলেন আপনি ব্যর্থ হচ্ছেন, তখন এই বিয়ে করার আগে নিজেকে এই বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত করা উচিত ছিল। এই কথা বলে আমি ঘুমানোর জন্য চোখ বন্ধ করে নিলাম। সুফিয়ান হতভম্ব চোখে এখনো আমার দিকে তাকিয়ে আছে। সেই মুহূর্তে তার ফোনটি বেজে উঠলো। সুফিয়ানের বন্ধু নিয়াজ ফোন দিয়েছে। সুফিয়ান ফোনটা ধরে কানে নিতেই নিয়াজ বলে উঠলো, সব বলেছিস? ওই মেয়েকে এখনো কান্না করছে? দেখ, ঘাবড়ে যাস না, ওই মেয়েকে নরম গলায় কান্না করতে বারণ কর, তাকে বোঝা সবই নিয়তি, একটা সময় সব ঠিক হয়ে যাবে। নিয়াজের এসব কথা শুনে সুফিয়ান বিরক্ত হয়। সে বিরক্তিকর গলায় বলে, এই মেয়ে মোটেও তেমন মেয়ে নয়, কান্না তো দূরে থাক, এক বিন্দু মন খারাপও করলো না, উল্টো আমার গালে থাপ্পড় বসিয়ে দিয়েছে। কি? নিয়াজ অবাক হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছে না। সে সঠিক শুনলো তো, তাই আবারও জিজ্ঞাসা করে, সত্যি তাই? ওই মেয়ে তোর গায়ে হাত তুলেছে? হ্যাঁ, শুধু তাই, যেভাবে কথা বলছিল তাতে আমার সন্দেহ হচ্ছে এই মেয়ে তো, মেয়েদের মধ্যে যে মিষ্টি ব্যাপারটা থাকে এর মাঝে সেটা নেই, পুরোটাই টক ঝাল। এই কথা বলে সুফিয়ান বিস্তারিত বলে। এসবের মাঝে আমি বলে উঠি, ঘুমের মাঝে এভাবে বিরক্ত করবেন না। ফোনে কথা বলতে মন চাইলে বাইরে গিয়ে কথা বলুন। আমার ঘুম নষ্ট হলে হাতের করে পাও উঠতে পারে।
আমার এমন ঠান্ডা মাথায় হুমকি শুনে সুফিয়ান ফোন রেখে দেয়। মনে মনে ভীষণ বিরক্ত হয়ে বলে, শুধু টক ঝাল, এর মুখে তো জন্মের সময় কেউ মিষ্টিও দেয়নি। যখনই মুখ খুলে তখনই তেতো কথা বের হয়। সুফিয়ান নিজের জীবন নিয়ে ভীষণ হতাশ হয়ে পড়ে। সে হতাশায় মেঝেতে বসে পড়ে। সে হতাশ গলায় বলে, এই মেয়ের যা ভাব, তাহলে তার তো মনে হচ্ছে সে আমাকে ডিভোর্স দিতে কখনোই রাজি হবে না। তাহলে আমার কি হবে? আমার জীবন, আমার স্বপ্ন, আমার ভালোবাসা সব শেষ হয়ে গেল। মাগো, তুমি কার কার পাল্লায় আমাকে ফেললে? সুফিয়ান বিড়বিড় করে এক কোণে কথাগুলো বলে যাচ্ছিল। আমি শান্ত, তখনও আমি সজাগ। আমি সুফিয়ানের বিড়বিড় করা কথাগুলো শুনতে পাই। তার শান্ত গলায় বলি, অন্যায় না করলে মুক্তি পেয়ে যাবেন। সুফিয়ান অন্যমনস্ক থাকায় আমার কথা ভালোভাবে বুঝতে পারে না। সে অবাক হয়ে ভাবে, এই কথাটি আমাকে বলছে নাকি ঘুমের মধ্যে কথা বলছে। সুফিয়ান আমার ঘুমের মধ্যে কথা বলার অভ্যাস আছে ভেবে কথাটাকে তেমন গুরুত্ব দেয় না। সে মেঝেতে বিছানা করে শুয়ে পড়ে। গল্পটি হচ্ছে রুমঝুমাপুর। গল্পটির পর্ব 1।